তো আমাদের লেকচারের শুরুটা হচ্ছে ইউটিল। আমরা রিফ্লেকশন নিয়ে কাজ শুরু করছি। তো রিফ্লেকশনটা করার জন্য আমরা যেটা করলাম, আমাদের এই গিট থেকে, আমাদের গিটহাব থেকে আমার জাভা ইউটিল অল আহ, এই রিপোজিটরির মধ্যে আমার রিফ্লেকশন রিফ্লেকশন প্যাকেজের ভিতরে রিফ্লেকশন ইউটিল নামক একটা ক্লাস আছে। এই ক্লাসের হেল্পটা আমরা নিচ্ছি। তো এই ক্লাসের মাধ্যমে আমরা কি করতেছি, এই ক্লাসের ইউটিলিটি মানে তো আমরা বুঝতে পারছি, এখানে আমরা সব ধরনের ফ্লেক্সিবিলিটি পাবো। এটার এই একটা মেথড আমরা কল করে আমরা সবকিছু করতে পারবো। তো এখন রিফ্লেকশনটা আমরা কেন ইউজ করব? রিফ্লেকশন জিনিসটা হচ্ছে এই ধরনের, আমরা যদি, আমি আগে নরমাল থিঙ্কিংটা বলি। আমরা যদি কোনো একটা মেথডকে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার এখানে দুইটা ওয়ে আছে। যদি আমার মেথডটা স্ট্যাটিক হয়, তাহলে আমাদের ক্লাস ডট দিয়ে অ্যাক্সেস নিতে হয়। আর যদি স্ট্যাটিক না হয়, তখন আমাদের ওই ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করে দেন আমরা ওই আহ, ওই মেথডটাকে আমরা কল করতে পারি। একইভাবে আমরা একটা ক্লাসের একটা মেথডকে একটা একটা ক্লাসের আরেকটা মেথডকে আমরা রিফ্লেকশনের মাধ্যমে আমরা কল করতে পারি। তো রিফ্লেকশনের মাধ্যমে আমরা কিভাবে কল করব সেটা হচ্ছে এই এই মেকানিজমের মধ্যে ব্যাখ্যা করা আছে। তো এই মেকানিজমটা কি? এই মেকানিজমটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখানে একটা স্ট্যাটিক মেথড আছে। স্ট্যাটিক মেথড মানে হচ্ছে আমরা এখানে এটা ক্লাস ডট দিয়ে অ্যাক্সেস নিব, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। এটা রিটার্ন টাইপ হচ্ছে মেথড। এই মেথড রিটার্ন টাইপটা আসতেছে কোথা থেকে? এই মেথড রিটার্ন টাইপটা আসতেছে হচ্ছে জাভা ল্যাং রিফ্লেক্ট মেথড, এখান থেকে। তো এর ভিতরে আমি দুইটা প্যারামিটার নিছি। একটা হচ্ছে রেজিস্টার্ড ক্লাস নেম, আমার যে ক্লাসের যে মেথডটাকে কল করবে। এখানে কিন্তু আমার বিভিন্ন কথা আছে। একটা মেথডের মধ্যে বিভিন্ন প্যারামিটার থাকতেও পারে, নাও থাকতে পারে। তো দ্যাটস ওয়াই আমার এখানে কিন্তু মূলত প্যারামিটার হচ্ছে তিনটা। একটা হচ্ছে ক্লাসের নাম থাকতে হবে, আর একটা হচ্ছে মেথডের নামটা আমার জানতে হবে, আমি কাকে কল করব সেই মেথডের নামটা আমার জানতে হবে, এবং ওই মেথডে কি কি প্যারামিটার আছে অথবা কি কি প্যারামিটার নাই, এই জিনিসটা আমাকে জানতে হবে। ঠিক আছে? তো নরমালি আমি এখানে সেই ওই প্যারামিটারের আমার ক্লাস টাইপটা আমরা নেব, মানে আমরা এখানে জাস্ট ওই ক্লাস টাইপটাই রাখছি, প্যারামিটারের ক্লাস টাইপটাই নিচ্ছি আমরা। ফর এক্সাম্পল আমার আমি যদি এখানে সিম্পলি সেটাকে ব্যাখ্যা করি, আমি এখানে একটা টেস্ট মেথড লিখি, পাবলিক লং টেস্ট। ঠিক আছে? তো আমার এখানে প্যারামিটার আছে কি, লং এবিসি। তো এখানে ফাইনালি আমি ওই এটাকে রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন এবিসি। দেন ফাইনালি আমরা যখন এটাকে কল করব, এটাকে আমাদের কল করার সিস্টেম হচ্ছে আমরা এই জায়গায়, মানে এই প্যারামিটারের মধ্যে আমাদের যেটা দিতে হবে, আমাদের জাস্ট ক্লাস টাইপটা, মানে এই লং লং ডট ক্লাস, আমরা এটাই দিব, এটাই পাস করব। আমাদের প্যারামিটারের নাম কি সেটা আমাদের জানার প্রয়োজন নেই, কিন্তু প্যারামিটারের টাইপ কি, ওইটার ক্লাস টাইপ কি সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে? ওইটা পাস করে দিব। ওইটা পাস করে দিলে সে এখানে কি করতেছে, সে এখানে ইন্টারনালি ওই ক্লাসের ওই মেথডটাকে কল করার পুরো মেকানিজমটাকে আমাদের এখানে দেখা দিচ্ছে। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, ক্লাসটাকে আমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার ওয়ে হচ্ছে ক্লাস ডট ফর নেম, এটার মাধ্যমে আমরা ক্লাসটাকে রেজিস্টার করব। ক্লাস ডট ফর নেম মূলত একটা স্ট্রিং রিসিভ করে। এই স্ট্রিং এর মধ্যে যদি আমরা কোনো ক্লাস নেম দিই, তখন সেইটাকে একটা ক্লাস হিসেবে রেজিস্টার করে নিবে, সেইটাকে একটা ক্লাস বানায় নিবে। এটা হচ্ছে এখন একটা ক্লাস। তো এই ক্লাসটা দিয়ে যখন আমি কোনো মেথডকে কল করব, কোনো মেথডকে গেট করব, তখন সেটা রিটার্ন টাইপ হচ্ছে মেথড। এই মেথডটা গেট করার ওয়ে হচ্ছে ক্লাস ডট গেট মেথড। ক্লাসের একটা এটা তো একটা ক্লাস টাইপ, এই ক্লাস টাইপের মধ্যে আমরা যদি ডট দিই, তখন আমরা এখানে পেয়ে যাব গেট মেথড। তো গেট মেথডের মধ্যে আমার দুইটা প্যারামিটার আছে। একটা প্যারামিটার হচ্ছে নেম, আর একটা প্যারামিটার হচ্ছে ওইটার প্যারামিটার টাইপ। প্যারামিটারের কি কি টাইপ হবে সেই প্যারামিটার টাইপটা আমরা এখানে ধরাই দিব। দেন ফাইনালি আমার যদি এই মেথডটা যদি খুঁজে পাওয়া না যায়, ফর এক্সাম্পল আপনি যে নামটা দিচ্ছেন এই নামটা আসলে ওই ক্লাসের মধ্যে নাই, ওই নামের কোনো মেথড নাই। তো না থাকলে সে এক্সেপশন দেয়। ওই এক্সেপশনটা আমরা এখানে হ্যান্ডেল করতেছি। আমরা এখানে এক্সেপশন দিবে কখন, আমার যদি এটা নন স্ট্যাটিক মেথড হয়, তখন সেক্ষেত্রে সে এটি ইউজ করবে। আর যদি স্ট্যাটিক মেথড হয়, তখন সে এটা দিয়ে ট্রাই করবে। যদি স্ট্যাটিক মেথড, এখানে এটা যদি নন স্ট্যাটিক মেথড হয়, তখন এটা ওকে। যদি আমার এই মেথডটা আমি যে নামটা দিচ্ছি সেটা যদি স্ট্যাটিক হয়ে থাকে, তখন সে
এক্সেপশন দিয়ে যখন সে ক্যাচের মধ্যে আসবে, ক্যাচের মধ্যে আইসা সে দেখবে এটা কি স্ট্যাটিক কিনা। যদি স্ট্যাটিক হয় তো সে মেথডটাকে এই জায়গা থেকে ইনিশিয়ালাইজ করবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো? হ্যাঁ ভাই, বুঝাইতে পারছি। মানে আমার মানে এখানে বুঝে গেট আমি মেথড এটা আমি দিয়ে, যেটা গেট বুঝলাম যে মেথড এটা হচ্ছে মূলত, গেট মেথড এটা হচ্ছে আমরা নন স্ট্যাটিক কে আমরা এখান থেকে কল করব। গেট মেথড যদি আমার নন স্ট্যাটিক হয় তখন সে এটাই আসবে। আর যদি আমি গেট মেথডের মধ্যে যে নামটা দিছি সেটা আমার স্ট্যাটিক মেথড, যদি স্ট্যাটিক মেথড হয় তখন সে এখানে একটা এক্সেপশন ধরাবে, এক্সেপশন ধরে কেসের মধ্যে আসা ওই স্ট্যাটিকের যে মেথড, স্ট্যাটিকের জন্য মেথড হচ্ছে গেট ডিক্লেয়ার মেথড, সে এটাকে কল করবে। এটার মধ্যে সেম কনফিগারেশন, এটার মধ্যে সে একটা মেথড নিবে আর একটা প্যারামিটার নিবে। দেন ফাইনালি আমার এই মেথডটা কি পাবলিক কিনা, যদি সরি যদি প্রাইভেট মেথড হয় তখন সে প্রাইভেট মেথড অ্যাক্সেস করার জন্য আমাদের এখানে সেট অ্যাক্সেসিবল থ্রু করতে হয়, মেথড ডট সেট অ্যাক্সেসিবল থ্রু। যদি আমরা কোনো প্রাইভেট কে অ্যাক্সেস করতে চাই, যেহেতু আমরা প্রাইভেট নাকি পাবলিক সেটা আমাদের বোঝার ওয়ে নাই, তো এটা অলওয়েজ আমরা এটি ইউজ করব। ঠিক আছে? দেন ফাইনালি আমি এখানে কি করতেছি, আমি ওই মেথডটাকে রিটার্ন করতেছি এখান থেকে। আর যদি মেথড, আর যদি আমার এই পুরো প্রসেসে যদি আমার কোনো ধরনের এক্সেপশন পাই তখন সে এই জায়গায় চলে আসবে, এখান থেকে সে নাল রিটার্ন দিবে। ঠিক আছে? অর্থাৎ আমার এখান থেকে মেথড নাল যাবে এবং একটা লগআর আমি এখানে বসাই দিছি। তো এটা আরো স্পেসিফিক রিজন পাওয়ার জন্য আমি এখানে যেটা করতে পারি, ই ডট গেট মেসেজ, মানে ইরর থেকে আমরা মেসেজটা নিয়ে নিলাম। এবার এটার আমরা ইমপ্লিমেন্টেশনে যাই। আমার এখানে যে ক্লাসের নামটা আমরা ইউজ করছি সেটা আমাদের নিতে হবে। আমরা এখানে ক্লাস নেম নিয়েছি হচ্ছে বারকোড জেন। বারকোড জেনারেটরটা কোথায় আছে দেখি আমরা। এটা দিলে তো ঝামেলা, এখন আবার বারকোডের ডিপেন্ডেন্সি এড করতে হবে।
তাইলে মেইন ক্লাসের মধ্যে আমরা ইউজ করছি আইসিটি বারকোড, দেন রিড বারকোড, হেলোস্ট্যাটিক, এটা আসতেছে রিফ্লেকশন টেস্ট। রিফ্লেকশন টেস্ট নিলাম। এবার আমাদের প্যাকেজের নামগুলো চেঞ্জ করে দিতে হবে। আমরা সবগুলোই ইউটিল প্যাকেজের মধ্যে রাখছি। নিউ ইনস্ট্যান্স কে ইয়া করে দিচ্ছে জাভা 14 এ। এটা তো জানতাম না।
আবার 14 এর মধ্যে যেটা দেখা যাচ্ছে তারা এভাবেই সেটাকে কল করতেছে। আমি এই জিনিসটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, তো এখন আমরা যেটা করব, এখন আমরা এটা বোঝার ট্রাই করি। এখানে আমি যেটা করলাম, আমি রিফ্লেকশন মেইন, এখানে আমাদের একটা মেইন মেথড আছে। তো এই মেইন মেথডের মধ্যে আমাদের কোন কোন ক্লাসগুলো আমি আগে থেকে ডিক্লেয়ার করে রাখছি। তো ক্লাসগুলো হচ্ছে আমাদের এজ ইট ইজ প্যাকেজ নেম সহ, মানে প্যাকেজ নেম সহ পুরোপুরি লিখতে হবে ক্লাসের নামটা। মেথড, আমরা কোন মেথডকে, এই এই ক্লাসের ভিতরে আমার এই ক্রিয়েট বারকোড 1 1 to 8 এই নামে একটা মেথড আছে। এই মেথড, এই মেথডের কাছে যদি আমরা যাই, ক্রিয়েট বারকোড 1 to 8, এই যে ক্রিয়েট বারকোড 1 to 8 এই নামে একটা মেথড আছে। তো আমরা এই মেথডটাকে আমরা এখানে চাচ্ছি যে আমরা রিফ্লেকশনের মাধ্যমে কল করব। তো রিফ্লেকশনের মাধ্যমে কিভাবে কল করতে পারি? রিফ্লেকশনের মাধ্যমে সে এখানে একটা স্ট্রিং প্যারামিটার নেবে এবং এটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। আমরা এই ব্যাপারগুলো ভালোভাবে মাথায় রাখি। এটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, এবং এটা রিটার্ন দিচ্ছে হচ্ছে একটা স্ট্রিং কে। ঠিক আছে? তো যেহেতু এটা একটা স্ট্রিং কে, সরি, এটার প্যারামিটার হচ্ছে স্ট্রিং, একটা প্যারামিটার রিসিভ করে যেটা টাইপ হচ্ছে স্ট্রিং, এবং এটার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। তো আমি এখানে প্রথমে বলে দিছি স্ট্যাটিক ভয়েড মেথড। আমার যদি স্ট্যাটিক ভয়েড মেথড হয় তখন সেক্ষেত্রে আমরা এই এই প্রসেসে সেটাকে কল করব। তো আমি এখানে যেটা করতেছি, ক্লাস, ওই যে আমার এই মেথডটা থেকে আমরা দেখি এই মেথডে কি করে, সে দুইটা স্ট্রিং, দুইটা স্ট্রিং রিসিভ করে এবং একটা ক্লাস টাইপ রিসিভ করে। তো স্ট্রিং হিসেবে প্রথমটা হচ্ছে ক্লাস নেম, এর পরেরটা হচ্ছে আমার মেথড নেম, এবং এর পরেরটা হচ্ছে আমার প্যারামিটারের টাইপ। প্যারামিটারের টাইপ ছিল আমার স্ট্রিং, মানে এই মেথডের প্যারামিটারের টাইপ ছিল স্ট্রিং। দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করছি স্ট্রিং ডট ক্লাস। দেন ফাইনালি আমি এটাকে মেথডটাকে রান করলে কিভাবে করতে হবে সেটার ওয়ে হচ্ছে আমার এই মেথড ডট ইনভোক। এটার অর্থ হচ্ছে আমরা এখন মেথডটাকে রান করতেছি। তো রান করার সময় তো আমার অবশ্যই কিছু প্যারামিটার দিতে হবে, যেহেতু আমার ওই মেথডের মধ্যে প্যারামিটার আছে। তো আমি এখানে প্যারামিটার হিসেবে পাস করে দিয়েছি কত, 1 2 3 4। এটা যেহেতু স্ট্রিং, আমি এখানে স্ট্রিং টাইপের প্যারামিটারই দিয়ে দিয়েছি, স্ট্রিং টাইপের 1 2 3 4 দিয়ে দিয়েছি। ঠিক আছে? আর এখানে এই ইনভোক মেথডের কাছে যদি আমরা যাই, এই ইনভোক মেথড দুইটা প্যারামিটার রিসিভ করে, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে ক্লাস। তো অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে আমার ওই অবজেক্ট হচ্ছে আমার কোনটা? অবজেক্ট হচ্ছে আমার এখান থেকে এই ক্লাস, এই ক্লাসের মাধ্যমে আমরা যে অবজেক্টটা আমরা বানাই নিছি, এটা হচ্ছে একটা অবজেক্ট। ওই ক্লাস ডট ফর নেমের মাধ্যমে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে পারি। এখানে সেটাই করা হয়েছে, ক্লাস ডট ফর নেমের মাধ্যমে আমরা একটা অবজেক্ট বানাইছি, এই ক্লাসের একটা অবজেক্ট বানাইছি, এবং অবজেক্টের মাধ্যমে আমি কাকে কল করতেছি, এখন অবজেক্ট ডট মেথড, মেথড মানে হচ্ছে আমি এখানে যে মেথডটা বানাইছি সেই মেথডটাকে আমরা কল করতেছি। নরমাল সিনারিও হচ্ছে আমরা কি করি, আমরা নরমালি অবজেক্ট ডট মেথড, কি হইলো, নেট কোথায় গেল? হ্যাঁ ভাই, এ হচ্ছে কাহিনী, গরিবের নেটের কাহিনী। আমাদের যেটা করতে হবে, আমি আবার একটু রিপিট করি। ব্যাপারটা হচ্ছে আমরা যখন কোনো একটা মেথডকে কল করি তখন আমাদের ওই মেথডের অবজেক্ট নিয়ে কল করতে হয়। তা আমরা এখানে যেটা করতেছি, প্রথমে আমাদের অবজেক্টটা দিতে হবে এবং পরবর্তীতে ওই মেথডের যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটারটা আমাদের দিতে হবে। আমরা কিন্তু মেথডটা এখানে বানাই নিছি, আমাদের মেথডটা আমরা এই জায়গায় বানাই ফেলছি।
আমার স্ক্রিন কি দেখা যায়? না ভাই। না গেলে তো বলতে হবে সেটা। আচ্ছা, তো আমরা এখানে যেটা করতেছি, আমরা যখন একটা মেথডকে কল করি, আমাদের মেথড কল করার মেইন মেকানিজম হচ্ছে একটা অবজেক্ট লাগে, আর ওই মেথডের যদি কোনো প্যারামিটার থাকে প্যারামিটার গুলো দেওয়া লাগে। তো আমরা এখানে যেটা করতেছি, আমরা কিন্তু এখানে এই জায়গায় মেথডটা পেয়ে গেছি, আর এখানে সেটাকে কল করতেছি অবজেক্টের মাধ্যমে। এটা হচ্ছে আমার অবজেক্ট, আর এটা হচ্ছে তার প্যারামিটার। আমরা প্যারামিটার দিয়ে এটাকে কল করতেছি, দ্যাটস ইট। আর এখানে কল করার সিস্টেম হচ্ছে ইনবুক। আমাদের মেথড ডট ইনবুক মানে হচ্ছে এই মেথডটাকে কল করা। তো কল করার পরে আমি যখন এখানে 1 2 3 4 দিচ্ছি, তখন আমার এখানে এই মেথডের মেকানিজমটা আমরা দেখে আসি। এই মেথড কি করতেছে, এই মেথড নরমালি সে একটা out1.png এই নামে একটা পিএনজি ফাইল সে রাইট করবে এই লোকেশনে। এই লোকেশনের মধ্যে সে একটা পিএনজি ফাইল দিবে, ঠিক আছে? তো আমি এখানে একটা কাজ করি, আমার যেহেতু ফাইলটা না থাকলে আমরা এই ফাইলটাকে বানাই নিব। if out file dot exist, তো এটা হবে আমার নট এক্সিস্ট। out file dot make this। আমি এখানে যেটা করলাম, যদি না থাকে তাহলে আমি এটা বানাই নিলাম, দ্যাটস ইট। দেন ফাইনালি এখানে বাকি এক্সিকিউশন গুলো হচ্ছে একদম নরমাল। মানে আমরা এখানে আউটপুট হিসেবে কি পাবো, আউটপুট হিসেবে এই লোকেশনে একটা ফাইল পাবো। এটা গেল। এর পরেরটা আমরা যদি ব্যাখ্যা করি, এর পরেরটা কি করতেছি, এর পরেরটা হচ্ছে আমার স্ট্যাটিক ভয়েড মেথড। স্ট্যাটিক আমার যদি আহ, আমি আগে যেটা কল করছি সেটা একটু দেখে আসি, এটা কি স্ট্যাটিক ছিল কিনা। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যাটিক ভয়েড মেথড। এটাও হচ্ছে একটা স্ট্যাটিক ভয়েড মেথড, কিন্তু এই স্ট্যাটিক ভয়েড মেথডের মধ্যে আমার কি নাই, এই স্ট্যাটিক ভয়েড মেথডের মধ্যে আহ, কোনো রিটার্ন টাইপ নাই। এটা হচ্ছে নো রিটার্ন টাইপ। সরি, নো রিটার্ন টাইপ না, এটা নো প্যারামিটার। এখানে কোনো ধরনের আর্গুমেন্ট নাই। তো আর্গুমেন্ট যদি না থাকে তাহলে আমরা এই অংশটুকু দিব না। এটা হচ্ছে মূল মেকানিজম। আমি এখানে সেটাই করছি। আমি জাস্ট ওই অংশটুকু মানে যেহেতু আমার কোনো ইয়া নাই, ওই প্যারামিটার নাই, তাহলে আমি প্যারামিটারের অংশটুকু আমি এখানে বাদ রাখলাম, দি নাই। এখন আমরা দেখব স্ট্যাটিক নন ভয়েড মেথড। যদি আমার স্ট্যাটিক নন ভয়েড মেথড হয়, তখন সেক্ষেত্রে আমরা যেটা করব, নন ভয়েড মেথড মানে অবশ্যই একটা রিটার্ন টাইপ আছে। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখে আসি হ্যালো স্ট্যাটিক। এটা হ্যালো স্ট্যাটিক এখানে হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে ভয়েড আর একটা হচ্ছে নন ভয়েড উইথ প্যারামিটার। আর একটা আছে ভয়েড কিন্তু কোনো ধরনের প্যারামিটার নাই। তো এখানে আমি যেটা করলাম, যেহেতু আমার প্যারামিটার আছে, তো আমি প্যারামিটার দিয়ে দিলাম। তো আমরা জানি স্ট্যাটিক হোক আর নন স্ট্যাটিক হোক, সেটার মেকানিজম কিন্তু আমার ইউটিলিটির মধ্যে ব্যাখ্যা করা আছে। ইউটিলিটির মধ্যে বলছে কি, আমার স্ট্যাটিক নন স্ট্যাটিক হোক, যে সে প্রথমে স্ট্যাটিক কিনা চেক করবে। যদি স্ট্যাটিক হয় তাহলে যদি নন স্ট্যাটিক হয় তাহলে সে এখানেই আমার মেথডটাকে বানাই ফেলবে। আর যদি স্ট্যাটিক হয় তখন সে এক্সেপশনে এসে সে মেথডটাকে বানাবে। এই মেকানিজমটুকু আমরা বলে দিচ্ছি এখানে। তো এখন আমরা এখানে যেটা করতেছি, জাস্ট আমাদের ইউটিলিটি থেকে আমরা এটাকে কল করতেছি, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। এখন আমরা এটাকে এখান থেকে ইনবুক করার পরে যে রেজাল্ট পাওয়া যাবে সেটাকে আমাদের কাস্ট করে সেটাতে আমরা সেভ রাখতে পারি। দেন ফাইনালি আমি এটাকে প্রিন্ট দিলাম, দ্যাটস ইট। ঠিক একই ভাবে এখানে হচ্ছে স্ট্যাটিক নন ভয়েড মেথড, এখানেও ঠিক সেম কাজটা করছি। স্ট্যাটিক নন ভয়েড মেথড এখানেও রিটার্ন টাইপ আছে, এখানেও ঠিক সেম কাজটা করা হয়েছে, বাট এখানে ইনস্ট্যান্স গুলো একটু ডিফারেন্ট ওয়েতে করা হয়েছে।
এ হচ্ছে পার্থক্য। ঠিক একইভাবে আমরা এখানে মেথড 4 এর মধ্যেও ঠিক সেম কাজটা করছি, নন স্ট্যাটিক ভয়েড মেথড। এখানেও ঠিক সেম কাজটা করছি। এখন আমরা এটা রান করি। সে এখানে এক জায়গায় এরর পেয়েছে, বলতেছে ফাইল নট ফাউন্ড। আচ্ছা, ডি বারকোড ইমেজ। এটাকে আবার রান দিই। ফাইল এক্সেপশন দেখাচ্ছে, ফাইল নট ফাউন্ড, অ্যাক্সেস ইজ ডিনাইড।
আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের বারকোড জেনারেটেড সাকসেসফুলি। এটা চলে আসলো, আমরা দেখে নিই। এটা হচ্ছে আমাদের সেই বারকোড। বারকোডের মধ্যে আমরা বলছি 1 2 3 4 দিয়ে একটা বারকোড জেনারেট করতে। তা আমাদের এখানে মূলত সেই কাজটাই হয়েছে। আমরা এখানে বারকোড জেনারেটটা করতেছি 1 2 3 4 দিয়ে। এই মেথডটা কল করছে সে, আমরা এই মেথডটাকে কল করে সেই কাজটা করছি। ঠিক একইভাবে আমরা যদি এটার ক্ষেত্রে আসি, এটা হচ্ছে আমাদের হ্যালো স্ট্যাটিক এই মেথডটাকে কল করছে, যার কোনো আহ, যার কোনো প্যারামিটার নাই, যার কোনো রিটার্ন টাইপও নাই। তো আমরা ওইটা দেখে আসি আমাদের হ্যালো স্ট্যাটিক এর মধ্যে আমরা কি করছি। হ্যালো স্ট্যাটিক যার কোনো প্যারামিটারও নাই, আর যার কোনো রিটার্ন টাইপও নাই, এখানে জাস্ট একটা সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আসতেছে। এর পরেরটাতে আমরা দেখে আসি। এর পরেরটাতে আমরা এখানে কি করছি, এর পরেরটাতে যেটা করা হয়েছে, আমরা হ্যালো স্ট্যাটিক নামক একটা মেথডকে কল করছি, যে মেথডটা একটা স্ট্রিং আর্গুট স্ট্রিং প্যারামিটার রিসিভ করে। তো আমরা এখানে স্ট্রিং প্যারামিটার মধ্যে পাস করাইছি হ্যালো স্ট্যাটিক। এখন আমরা এখানে দেখে আসি এটা আসলে এই মেথডের মেকানিজমটা কি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যখন হ্যালো স্ট্যাটিক এটাকে কল করব, হ্যালো স্ট্যাটিক এটাকে কল করব, সে ওই স্ট্রিংটাকে সে রিটার্ন দিচ্ছে। তো আমরা এর পরের লাইনে আসি এবার। তার মানে আমাদের এই যে এখানে, মানে এখানে আমাদের এই স্ট্রিং এস এর মধ্যে হ্যালো স্ট্যাটিক এটা চলে আসার কথা এজ এ রিটার্ন। মানে আমার এই পুরো অংশটুকু একটা হ্যালো স্ট্যাটিক কে রিটার্ন করবে, এবং সেটাকে আমরা আউটপুটে দেখতেছি সিস্টেম আউট প্রিন্টলিনের মাধ্যমে, সেটা আমরা দেখে নিচ্ছি। ঠিক সেম ওয়েতে আমরা এখানে বাকি ইমপ্লিমেন্টেশন গুলো করা হয়েছে। আশা করি এগুলা দেখলেই বুঝবেন। আমি আর এটা নিয়ে খুব বেশি সময় লস করতে চাচ্ছি না। তো এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। হ্যালো, হ্যালো, কোশ্চিন এখন না ভাইয়া, বুঝি নাই। কোশ্চিন এখন নাই ভাইয়া, পুরোটা নিজে ইমপ্লিমেন্ট করতে হবে আগে। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা জাহাঙ্গীর ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা জাহাঙ্গীর ভাই, এই যে আচ্ছা রিফ্লেকশন মনে করেন আর কি, দেখলাম ইমপ্লিমেন্টেশন দেয় রিয়েল টাইমে ইউজটা মানে আচ্ছা, কখন হবে বা কখন করতে হয় বা হ্যাঁ, কখন রিয়েল করে। টাইমে। আচ্ছা, গুড কোয়েশ্চেন, খুব ভালো একটা কোয়েশ্চেন করছেন। রিয়েল টাইমে যদি আমরা রিফ্লেকশন ইউজ করতে যাই, রিফ্লেকশন মূলত আমাদের কি করে, রিফ্লেকশন মূলত আমাদের কোডিং কমাই ফেলে। মানে এটা যদিও বা ইমপ্লিমেন্টেশন জানাটা, মানে ইমপ্লিমেন্ট করাটা খুবই কঠিন, ইমপ্লিমেন্ট করতে পারাটা খুব কঠিন, বাট এই জিনিসটা হচ্ছে আপনার অনেক কোড কমাই ফেলে। তো কিভাবে কোড কমাই ফেলে সেটা যদি আমি একটা ব্যাখ্যা দিই। মূলত আমরা জেনেরিক এবং রিফ্লেকশন, এগুলো হচ্ছে আপনার জেনেরিক কোনো কিছু জেনেরিক মেথড ক্রিয়েট করা বা রিফ্লেকশন করা, এগুলো হচ্ছে কোডিং কমাই ফেলে, একটা ডেভেলপারের কষ্ট কমাই দেয়। আর অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি আপনি হয়তো জানেন যে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি যদি রিফ্লেকশন ইউজ করেন তাহলে আপনার স্লো পারফরম্যান্স দেয়। কিন্তু জাভাতে সেটা একটু ব্যতিক্রম, জাভাতে এটা পারফরম্যান্স ভালো, জাভাতে রিফ্লেকশনের পারফরম্যান্স ভালো। তো আমরা এটা রিয়েল টাইম সিনারিওটা দেখি। রিয়েল টাইম সিনারিও দেখতে গেলে আমার এখানে ইউটিলিটি সার্ভিস নামক একটা ইউটিলিটি সার্ভিস আছে। এই ইউটিলিটি সার্ভিসের মধ্যে আমার এখানে বেশ কিছু মেথড আছে। আহ, এই মেথড গুলা এই মেথড গুলা দিয়ে মূলত প্রায় অলমোস্ট সব ধরনের কাজই করা যায়। কিভাবে সব ধরনের কাজ করা যায় সেটা আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। তো এটার যদি আমরা ইমপ্লিমেন্টেশনে যাই, এটা আবার পুরোটাই হচ্ছে একটা জেনেরিক ইউটিল আর কি। আমার এখানে হচ্ছে সবকিছু কাস্টম করা, সবকিছু কাস্টমাইজ করছে কিভাবে। এখন সে ফর এক্সাম্পল আমাদের ডেভেলপমেন্ট প্যাটার্ন চিন্তা করেন। আমাদের ডেভেলপমেন্ট প্যাটার্ন হচ্ছে আমাদের যতগুলা মডেল আছে সবগুলা মডেলের কিন্তু একটা বেস মডেল আছে, রাইট? মাহদি ভাই, আমি কি ঠিক বলছি?
হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই, তার মানে আমাদের হ্যাঁ ঠিক সবগুলা বলছেন। মডেলের অবশ্যই একটা কি আছে, বেস মডেল আছে, রাইট? হুম, তো এখন রাইট। চিন্তা করেন আমাকে, আমরা যেহেতু এখানে আপনার সফট ডিলিট করি, তাইলে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা রিপোজিটরিতে আমার সেম একটা প্যাটার্ন থাকে। আমরা যদি সেম প্যাটার্নটা ফলো করি, মানে গেট করার ক্ষেত্রে বা ডিলিট করার ক্ষেত্রে যে ক্ষেত্রে হোক না কেন, আমার প্রত্যেকটা রিপোজিটরিতে একটা সেম প্যাটার্ন থাকে। ফর এক্সাম্পল, আমার প্যাটার্নটা হ্যাঁ, হচ্ছে ঠিক প্যাটার্নটা এই সেম ধরনের, মানে। ফাইন্ড বাই আইডি এন্ড ইজ অ্যাক্টিভ থ্রু, এই প্যাটার্নটা অলওয়েজ থাকে। ঠিক আছে, ফাইন্ড বাই আইডি এন্ড ইজ অ্যাক্টিভ থ্রু, এটা অলওয়েজ থাকবে, আপনার সব ক্ষেত্রেই থাকবে। যেহেতু আমরা এটা সব ডিলিট করি, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এই প্যাটার্নটা অলওয়েজ থাকবে, ফাইন্ড বাই আইডি এন্ড ইজ অ্যাক্টিভ থ্রু। তারপরে একটা প্যারামিটার যাবে, প্যারামিটারের টাইপ হচ্ছে লং, এবং এটা রিটার্ন দিচ্ছে কি, হুম, রিটার্ন দিচ্ছে হচ্ছে একটা ইউজারকে। এই ইউজার কিন্তু আবার কে, এই ইউজারের প্যারেন্ট কে, এই ইউজারের প্যারেন্ট হচ্ছে আমার বেস মডেল। তার মানে কি, আমি এই ফাইন্ড বাই আইডি এবং ইজ অ্যাক্টিভ থ্রু এই মেথডটাকে যদি আমি কোন রকম ভাবে জেনারেট করতে পারি, এবং যার রিটার্ন টাইপ হবে বেস মডেলকে এক্সটেন্ড করে এরকম কেউ, তখন কিন্তু আপনি চিন্তা করেন আপনার কাজ কতটুকু কমে যাবে। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। মানে আমার এমন কিছু করতে হবে যাতে আমার বারবার একই কোড না লিখতে, মানে এখন মেথডও না লিখতে হয়। হ্যাঁ, আমি বারবার একই কোড লিখবো না তো। সে ফর এক্সাম্পল, আমি যদি এটার ব্যাখ্যাতেই থাকি, এই জিনিসটার ব্যাখ্যাতে থাকি, এই জিনিসটার মধ্যে আমি কি করছি দেখেন, আমি ফাইন্ড বাই আইডি মেথডের কাছে যাই। না, এটা না, গেট আইডি, হ্যাঁ গেট আইডি এই মেথডটার কাছে আসি। তা আমি এখানে একটা প্রাইভেট মেথড ডিক্লেয়ার করছি, যেটা রিটার্ন টাইপ হচ্ছে বি। এই বি মানে হচ্ছে কি, এই বি মানে হচ্ছে এমন টাইপের বি, সেটা যেটা হচ্ছে বেস মডেলকে এক্সটেন্ড করে, বেস মডেলকে এক্সটেন্ড করে এরকম মানে হচ্ছে আমার এখানে বেস মডেল বাদে বাকি সবগুলা, রাইট? হ্যাঁ, তো রাইট। তার মানে কি, আমার এখানে যে কেউ এখানে ঢুকতে পারবে, এটা একটা আপনি জুডি মনে করতে পারেন, এই জুডিতে যে কোনো রিটার্ন টাইপ আমার আসতে পারে। তারপরে আমি এখানে প্যারামিটারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বেস মডেলকে, মানে এই যে যেটা আমি রিটার্ন করতেছি সেটা আমি একটা প্যারামিটারের মধ্যে নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। হুম, এখন আমি এখানে কি করতেছি, এই জিনিসটাকে আমি জেনারেট করতেছি। তো জেনারেট করতেছি কিভাবে, আমি এখানে একটা মেথড ডিক্লেয়ার করলাম, ওই যে আমাদের যে প্যাটার্ন ছিল, ওই প্যাটার্ন অনুসারে আমরা এখানে কাজটা করছি নরমালি। গেট মেথড, এখানে বলতেছি কি বি গেট আইডি। বি গেট আইডি মানে কি, আমার এটা দ্বারা কি বোঝাই, বি মানে হচ্ছে আমার, এই যে মনে করেন যে বেস মডেলের কিন্তু প্রত্যেকের কিন্তু গেট আইডি আছে, আমরা যতটুকু জানি এখানে কিন্তু প্রত্যেকের কি আছে, গেট আইডি আছে। কই, বি 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 মানে হচ্ছে ভাই ওই যে এই বেস যে মডেল বাদে অন্য আইডি মানে এই যে এটা মডেল। এটা তো আমরা এখানে ডাটা থেকে পাচ্ছি, এটা আমরা ডাটা অ্যানোটেশন থেকে আমরা গেটার সেটার পাই না। হ্যাঁ হ্যাঁ আমি প্রথমে আইডিটাকে ধরে নিলাম, গেট আইডি দিয়ে আমি এখানে আইডিটাকে ধরে নিলাম, যদি আমার কোনো ধরনের এক্সেপশন হয় তখন আমি এক্সেপশনটা হ্যান্ডেল করলাম। এরপরে আসলাম, আমি আইডিটা তো পেয়ে গেলাম এখানে, আইডিটাকে আইডিটাকে আমার হুম ইনপুট হুম করতে হবে, আমি আইডিটাকে ধরে নিলাম। আইডিটাকে ধরার পরে আমার এই রিফ্লেকশনের কাজ হচ্ছে এতটুকুই, আমি এখান থেকে আইডিটাকে নিব, গেট আইডি। ঠিক আছে, এখন এই গেট আইডি এর হুম ইউজ কেসটা আমরা দেখে নিই। এই গেট আইডি এর ইউজ কেস হচ্ছে সে রিপোজিটরি ডট ফাইন্ড বাই আইডি করবে। এই যে রিপোজিটরি ডট ফাইন্ড বাই আইডি করবে, যেখান থেকে আমার আইডিটা আসবে ওই বেস থেকেই, বেসের আইডিটাকে আমরা এখানে ধরাই দিচ্ছি। ঠিক আছে, ব্যাপারটা মনে হয় আপনাদের কাছে একটু হ্যাঁ হ্যাঁ কঠিন এবার লাগতেছে, এই কোডটা দেখে কি আপনাদের কাছে কঠিন লাগতেছে নাকি কিছু?
মানে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা হচ্ছে আমরা যেভাবে করছি আর কি, আপনি যেভাবে আমাদের মানে ফার্স্টে শিখাইছেন সেটা তো আসলে ওই কোডটারই মানে কি বলে, ওই কোডটা হচ্ছে স্পেসিফিক ভাবে একটা মডেলের জন্য হয়েছে। আর এখন যেটা রিফ্লেকশনের মাধ্যমে কি করতেছি, প্রত্যেকটা মডেলের জন্য যে আলাদা কোড গুলো করা লাগতো ওইটারে আমরা হচ্ছে একদম জেনেরিক করে ফেলতেছি। একদম জেনারিক করে ফেলছি। জেনারিক করার রিফ্লেকশন করে এগুলো তো আপনার কোডিং এ সাহায্য করে। তা আমার এই আমি যদি আমার এই ইউটিলিটি সার্ভিসের ব্যাখ্যা বলি, আমার এই ইউটিলিটি সার্ভিসের ব্যাখ্যা হচ্ছে আমরা জানি প্রত্যেকটা ইভেন্টের অবশ্যই একটা ইভেন্ট লগ থাকে। ফর এক্সাম্পল আপনি ডাটাবেজে ইনসার্ট করলেন, আপডেট করলেন বা ডিলিট করলেন। এই ইনসার্ট আপডেট ডিলিট আপনি কোন একটা ডাটা ডিলিট করছেন, এটা লগ কোথায়? আপনাকে তো লগ রাখতে হবে। ইন ফিউচার আপনাকে যদি জিজ্ঞেস করে এই ডাটাটা কে ডিলিট করছে, ঠিক আছে, এবং এখানে কি ছিল, এই ডাটার হুম, মধ্যে কি ছিল, তখন তো আপনাকে অবশ্যই একটা অ্যাকশন লগ মেনটেন করতে হবে, রাইট? ঠিক আছে। রাইট রাইট। তো আপনি আপনি চাইলে ওই ফাইন্ড বাই আইডি অথবা সেভ এগুলোর মাধ্যমে আপনি ডিরেক্টলি কল করে দিতে পারেন, ডিরেক্টলি আপনি সেভ করতে পারেন। তো আপনি ডিরেক্টলি সেভ করলে কি হবে, আপনাকে আলাদাভাবে আবার ওই অ্যাকশন লগের কোডগুলো লিখতে হবে, লগ লেখার জন্য, লগ ফেলার জন্য, ঠিক আছে। তো আপনি যদি ওইটা না করে যদি আমার এই এই ইউটিলিটিতে ইউজ করেন, এই ইউটিলিটির মধ্যে আপনি দেখেন এখানে আমি কিন্তু সব ধরনের মেথড ক্রিয়েট করে রাখছি। বাট কোডটা বুঝতে একটু কঠিন লাগলেও এখানে সব ধরনের মেথড ক্রিয়েট করা আছে। এখানে গেট ক্রিয়েট রেসপন্স, গেট আপডেট রেসপন্স, এখানে সব ধরনের রেসপন্স দেওয়া আছে। তো এখানে যেটা করতেছে সে আপনার প্রথমে সে অথেন্টিকেশন চেক করতেছে, অথেন্টিকেশন যদি নাল না হয় তখন সে ওই ক্রিয়েটেড বাইটাকে সেট করে দিল, মানে কে ক্রিয়েট করছে। আপডেটেড বাইটাকে সেট করে দিল। হুম আমাদের কিন্তু প্রত্যেকটা বেস মডেলে দেখেন, আমাদের বেস মডেলে কিন্তু ক্রিয়েটেড বাই আপডেটেড বাই আছে, ঠিক আছে। হুম, আছে ক্রিয়েটেড তো। বাই আপডেটেড বাই আছে। দ্যাট মিন্স আপনি যখন এইটাকে কল করবেন আপনাকে ওই জিনিসগুলো আর চিন্তা করতে হবে না, এটা ক্রিয়েট কে করছে এটা আর চিন্তা করতে হবে না। এটা গেল। এরপর আপনি হুম সেভ করলেন, সেভ করার পরে আপনি যখন এখানে আসলো গেট রেসপন্সের কাছে আসলো, গেট রেসপন্সের কাছে আমরা যাই। গেট রেসপন্সের কাছে আসার পরে সে কিন্তু অ্যাকশন লগও করে দিচ্ছে আপনাকে। অ্যাকশন লগ যখন হয়ে গেল তখন সে আপনাকে একটা সাকসেস রেসপন্স দিয়ে দিল। দ্যাট মিন্স আপনি যখন এটাকে কল করবেন আপনার একসাথে কয়টা কাজ হচ্ছে, একসাথে আপনার ক্রিয়েট কে করছে অথবা আপডেট কে করছে, ক্রিয়েট কখন হয়েছে, আপডেট কখন হয়েছে। ক্রিয়েট আপডেট কখন হয়েছে এটা তো আমরা ওইখানে বলে দিছি, ওই যে প্রি পারসিস্টেন্ট প্রি আপডেট এগুলোর মধ্যে আমরা বলে দিছিলাম। কিন্তু ক্রিয়েট কে করছে আপডেট কে করছে সেটা কিন্তু আপনি ওখানে ডিফাইন করতে পারবেন না। এই জায়গায় আপনি সেটা বলে দিতে পারবেন না, এটা ক্রিয়েট কে করছে বা আপডেট কে করছে এই জিনিসটা আপনি এখানে পাবেন না। এই মডেলের মধ্যে আপনি সেটা করতে পারবেন না, আপনাকে সেটা কোডিং এর মাধ্যমে হ্যান্ডেল করতে হবে। তো সেই কোডিংটা আমি এখানে কি করছি, আমি অথেন্টিকেশনের মাধ্যমে এখানে একেবারে সেটা হ্যান্ডেল করে দিচ্ছি, যেন আমার বারবার এই কোডিংটা লেখা না লাগে, যেন আমার বারবার এই কাজটা করা না লাগে, ঠিক আছে। একই ভাবে আমার এই যে অ্যাকশন আচ্ছা আচ্ছা। লগের ব্যাপারটা, অ্যাকশন লগটা যেন আমি আমার কাজ হচ্ছে আমি এজ এ কোডার, আমি এজ এ ডেভেলপার আমার চিন্তাই করবো না, আমি আমার কাজ হচ্ছে সেভ করব, আমি সেভ করবো অটোমেটিক্যালি এটা লগ করবে। আমি এখানে সেই কাজটাই করছি, কঠিন কঠিন। ঠিক আছে। বুঝতে পারছি। আহ আর দুঃখের দেখি বিষয় একটু হচ্ছে এটা একটা ইমপ্লিমেন্ট পেইড সফটওয়্যার, ইমপ্লিমেন্ট দ্যাটস ওয়াই আমি কোডটা শেয়ার করতে পারতেছি না, এটা নিজেদেরই লিখতে হবে। পেজ মানে বুঝি নাই। কোনটা পেইড ভাই? আপনারা যেটা দেখছেন এখন আমি যেখান পেইড থেকে, বললেন কোনটা? এটা একটা পেইড সফটওয়্যার আর কি, এটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার, ঠিক আছে। তো যেহেতু এটা পেইড সফটওয়্যার এটা আমি কোডটা শেয়ার করতে পারতেছি না। তো আপনারা যদি এই ধরনের কিছু ইউটিলিটি বা কিছু ক্রিয়েটিভিটি চিন্তা করেন তাহলে এটা আপনাদের নিজেরই করতে হবে। এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক, মানে আমি নিজেই একটা স্প্রিং এর জেপি এর উপরে আমি নিজে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাইলাম। তো যে ফ্রেমওয়ার্ক আমরা কি করি, আমরা জানি একটা ফ্রেমওয়ার্ক আমাদের বেশ কিছু সুবিধা দেয়, রাইট। তো আমার এই কাস্টম হুম হুম, রাইট। ফ্রেমওয়ার্কটি ইউজ করলে আপনি কি সুবিধা পাবেন, কাস্টম ফ্রেমওয়ার্ক ইউজ করার পাশাপাশি আপনাকে একটা কাস্টম প্যাটার্নও আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে। আপনি যখন এই কাস্টম ফ্রেমওয়ার্কটি ইউজ করবেন তাহলে আপনাকে সে সুবিধা দিবে কি, আপনাকে সে অপরচুনেট করতেছে কি, আপনাকে লক নিয়ে চিন্তা করতে হবে না, কে ক্রিয়েট করতেছে, কে আপডেট করতেছে, কে ডিলিট করতেছে, এই জিনিসগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ওই রেসপন্সিবিলিটিটা, ইয়েস, ঠিক আছে। বুঝতে পারছি ভাই। হ্যাঁ,
আর কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারছি রিফ্লেকশনের হ্যাঁ মাহাদি ভাই বলেন। না বুঝতে পারছি ভাই, আসলে এটা একটু দরকার ছিল, মানে রিয়েল টাইমের কাজটা, মানে সেদিন একটু কিছু কাজে আটকাইছিলাম তো, একটু দরকার আছে। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? রাকিব ভাই না ভাই কোশ্চেন নাই। বুঝতে পারছেন এটা বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। যা বুঝতে পারছি তা আলহামদুলিল্লাহ, ইমপ্লিমেন্ট করতে হবে কিভাবে এটাই চিন্তা করছি। আচ্ছা আচ্ছা, আর ইয়া কিবরিয়া ভাইরা ভাইয়া আপাতত বুঝতে পারছি, এটা পরে সরাসরি ইমপ্লিমেন্ট করলে তবে না কনফার্ম হবে, কিন্তু বুঝতে পারছি ভাইয়া, লজিকটা বুঝছি আর কি, না, বুঝতে পারাটা তো বড় কথা না, এটা ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে বুঝছি কোর। আসলে। এখানে আমার তো মেইন উদ্দেশ্য ছিল মাহাদি ভাই লাস্টের যে কোয়েশ্চেনটা করছে, এটা আমি রিয়েল টাইমে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তা আমাদের এক্সপেকটেশন, আপনাদের এক্সপেকটেশন, মানে আমার এক্সপেকটেশন থাকবে আপনারা যে প্রজেক্টটা করবেন এটার মধ্যে অন্তত অন্তত একটা রিফ্লেকশনের রিয়েল টাইম ইউজ করেন। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা যেটা দেখব, আমরা জাভাতে না, স্প্রিং বুটের মধ্যে আমরা শিডিউলার কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তা আমি শিডিউলার ইমপ্লিমেন্ট করার জন্য এখানে একটা প্যাকেজ নিয়ে নিব। আমি তো একটা প্যাকেজ নিব ক্লাসমেট থেকে। তো এটা যদি আমরা এখানে যদি আমরা আমাদের সার্ভিসের বা মানে সার্ভিস অথবা রিপোজিটরির কোনো কিছু ইনজেক্ট করা লাগে, তাহলে আমরা এটাকে সার্ভিস আকারে ডিক্লেয়ার করে দিব। যদি আমরা কোনো কিছু ইনজেক্ট করতে চাই তাহলে আমরা এটাকে সার্ভিস আকারে ইনজেক্ট করে দিব। আর এখানে আমাদের এটা যে একটা শিডিউলার, এটা শিডিউলার হিসেবে শিডিউলার হিসেবে ডিক্লেয়ার করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটা নোটেশন ইউজ করতে হবে, এনাবল শিডিউলিং। এনাবল শিডিউলিং এটার মাধ্যমে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের একটা শিডিউলার। তো এই শিডিউলারের কাম হচ্ছে কি, এই শিডিউলারের কাজ হচ্ছে সে একটা নির্দিষ্ট সময় পর পর কিছু একটা করবে। আমি এখানে একটা পাবলিক ভয়েড মেথড দিলাম, পাবলিক ভয়েড টেস্ট শিডিউলিং। টেস্ট শিডিউলিং, এই টেস্ট শিডিউলিং এর মধ্যে আমি এখানে যেটা করব, আমাদের এখানে একটা ফিক্সড রেট বলে দিতে হবে, মানে আমার এটা কখন শিডিউল হবে এই ফিক্সড রেটটা বলতে হবে। আবার আরেকটা নোটেশনের মাধ্যমে শিডিউল, মানে আমরা কোন মেথডটাকে শিডিউল করব, শিডিউল। তো এই শিডিউলের মধ্যে আমরা যদি দেখতে চাই, এখানে আমাদের একটা ফিক্সড রেট বলে দিতে হয়, মানে এটা কতক্ষণ পর পর শিডিউল করবে। আমি এখানে ইনিশিয়ালি এটা বললাম যে এটা 2 সেকেন্ড পর পরে একটা ইয়া করবে, ঠিক আছে। 2 সেকেন্ড না, 2 সেকেন্ড তো কম হয়ে যায়, আমি 2 মিনিট পর পর দিই। 2 মিনিট পর পর একটা আহ, কিছু একটা করবে। তা এখানে কি করবে সেটা আমরা বলে দিই। আমরা লগারটাকে কপি করে নিয়ে আসি, লগারটা ইমপ্লিমেন্ট করছিলাম সম্ভবত ইউটিলে।
নোটিফিকেশন শিডিউলার। তো আমি এখানে একটা লগ রাইট করব, এর বাইরে কিছু না। একটা লগ রাইট করব, দ্যাটস ইট। তো আমরা যখন এখন প্রজেক্টটা রান করব, আমাদের রান করার পরে 2 মিনিট পর পর আমার এই জিনিসটা আসার কথা। তো এখন আমরা যেহেতু টেস্টিং করতেছি, আমি এখানে সময়টা কমাই দিলাম যাতে আমরা এটা বারবার দেখতে পাই তাড়াতাড়ি। এই যে দেখেন, এখানে কিন্তু একবার কল হয়ে গেছে, কল শিডিউলিং। এরপরে সে বারবার কল করতেছে, 2 সেকেন্ড পর পর কল করতেছে, কল করতেই থাকবে। এটা, এই কাজটা চলতেই থাকবে। একটা নির্দিষ্ট সময় পর পর সে একটা কাজ করতেছে, ঠিক আছে? তো এখন আমরা যদি এটা রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন চাই, তাহলে আমরা রিয়েল টাইমে এই কাজটাকে রিয়েল টাইমে এইটার কাজ কি, এটা কেন করব আমরা? কারো কোনো আইডিয়া আছে? ভাইয়া এটা হচ্ছে যে আমার প্রজেক্টের হয়তো বা এমন কোনো একটা কন্ট্রোলারে এমন কোনো বা সার্ভিসে এমন কোনো কন্ট্রোলারের কথা বলি যে এমন কোনো মেথড আছে যেটা মেথডের যে রিটার্ন গ্রামার সেটা আমার আহ, মানে অলওয়েজ আপডেট রাখা দরকার। হ্যাঁ, এটা একটা সিনারিও, সেক্ষেত্রে আমার এই এটা একটা সিনারিও। আর একটা সেটা হয়তো সিনারিও এইটা হচ্ছে, আর একটা রিয়েল টাইম সিনারিও হচ্ছে এই এসএমএস, ধরনের। হ্যাঁ হ্যাঁ, বলেন। একটা মনে হয় যে ওই এসএমএস সেন্ডিং এর ক্ষেত্রে অনেক সময় আপনার ওই আমরা যেটা করা হয় যে এক্স্যাক্টলি, যেটা, এসএমএস অথবা ইমেইল। এখন কথা হচ্ছে, আপনি চাইলে হ্যাঁ হ্যাঁ এসএমএস এপিআই কল করে ডিরেক্টলি পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে? তখন আপনার রিকোয়েস্ট আসলো, যখন আমার রেসপন্স হয়ে গেল, আমি সাথে সাথে এসএমএসটা ডিরেক্টলি পাঠিয়ে দিতে পারি, অথবা ইমেইলটা সরাসরি পাঠিয়ে দিতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে, আমার এসএমএস এবং ইমেইল কি গেল সেটি ইমেইলের আমার ডাটাবেজে রেকর্ড রাখতে হবে। ক্লায়েন্টের তো বিভিন্ন ধরনের ইয়ার অভাব নাই, রিকোয়ারমেন্টের অভাব নাই। ক্লায়েন্ট চাইতেই পারে আমার ইমেইল কি হুম কি গেছে, অথবা আমার এসএমএস কি কি গেছে, এটা আমার লাগবে, আমি দেখবো। তখন আপনি যেটা করবেন, আপনি পেন্ডিং স্ট্যাটাসে, পেন্ডিং স্ট্যাটাসে ফার্স্ট অফ অল কোন একটা ইভেন্ট যখন হলো, পেন্ডিং স্ট্যাটাসে আপনি এসএমএসটা এবং ইমেইলটা ডাটাবেজে সেভ করবেন, ঠিক আছে? এসএমএসটা এবং ইমেইলটা ডাটাবেজে সেভ করার পরে দেন আপনি এখানে এই জায়গায় এসে কি করবেন, এই জায়গায় এসে ওই পেন্ডিং স্ট্যাটাসে যতগুলো ইমেইল আছে, এসএমএস আছে, সেগুলো গেট অল করলেন বা ফাইন্ড অল করলেন। ফাইন্ড অল করার পরে এবার একটা একটা কি করলেন, ওই এসএমএস সেন্ডার বা আমাদের ইমেইল সেন্ডার আছে, এসএমএস সেন্ডার, ইমেইল সেন্ডারে, এসএমএস সার্ভিস, ইমেইল সার্ভিস, এগুলাকে ইনজেক্ট করে ওইগুলোর মাধ্যমে এখান থেকে আপনি এসএমএস এবং ইমেইলটা সেভ করবেন। এবং পাশাপাশি যেটা যেটা সেন্ড হয়ে যাচ্ছে সেটাকে সেন্ড একটা ফ্ল্যাগের মাধ্যমে এটাকে আপডেট করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার জিনিসটা ডাটাবেজে ট্র্যাক থাকবে আমার কোনটা কোনটা সেন্ড হয়ে গেছে। আচ্ছা ভাই, এটা যদি আমি কন্ট্রোলারের কোনো মেথডের উপর ইমপ্লিমেন্ট করি তাহলে কন্ট্রোলারের উপরে জাস্ট এনেবল শিডিউলিং দিয়ে মেথডের উপর শিডিউল দিয়ে টাইমটা রেখে দিলে এটা ব্যাস। হবে না। কেন? না, এটা করা যাবে, রাইট, এটা অবশ্যই করা যাবে, বাট এটা বেস্ট প্র্যাকটিস না আর কি। মানে শিডিউলার সবসময় আলাদা একটা ক্লাসে করা ভালো। কন্ট্রোলার মানে এটা কন্ট্রোলার, সে কন্ট্রোলিং করবে, বাট আমরা সে শিডিউলিং করবে না। বুঝাইতে পারছি? হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এটা অবশ্যই করা যাবে, করা যাবে না কেন, করা যাবে। কিন্তু মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা নিজের শিডিউলার, মানে প্যাকেজ ওয়াইজ, মানে ক্লিন কোডিং আর কি। এখানে ব্যাপারটা হচ্ছে ক্লিন কোডিং। কন্ট্রোলার মানে আমরা এক্সপেক্ট করতেছি সেখানে শিডিউলার থাকার কথা না, তারপরে শিডিউলার রাখছি, ঠিক আছে? এই হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো এখানে যদি আমরা রিয়েল ভাই টাইম, আমি ওই যে আপনি একটা হুম, বলো। আপনি একটা এসএমএস সেন্টারের কথা বলছিলেন না, টুয়েলো? হ্যাঁ হ্যাঁ
ওটা আমি করছি, গত 2 দিন আগে করছি। তো ওটার আর সবকিছু হচ্ছে, শুধুমাত্র ওটা ফ্রি হচ্ছে একটা নাম্বারের জন্য না, 20টা নাম্বারের জন্য। আমি একটা যতটুকু নাম্বারের আমি বাইরে আগে যখন করছিলাম তখন তো 20টা নাম্বার ছিল। একটা নাম্বারে দিচ্ছে, এবং যখনই মাল্টিপল নাম্বার আমি একটা অ্যারে লিস্ট আকারে দেওয়ার চেষ্টা করতেছি, তারা এক্সেপশন মেসেজ, আমি একটা লগ রাখছিলাম সেখানে তারা বলতেছে একটা নাম্বারের জন্য শুধু অ্যালাউ করবে তারা। ও তাইলে তাইলে এখন তারা ইয়া করে দিছে আর কি। ঠিক আছে, আগে এবং 20টা ছিল অবশ্যই আমি সেটা না। ভেরিফিকেশন করে নিতে আগে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ইমপ্লিমেন্টেশন করছো, খুব ভালো কাজ করছো। মেইন কথা হচ্ছে এই ট্রয়েডও আগে ছিল 20টা, এখন তাইলে তারা একটা করে দিছে। আচ্ছা, আমাদের শিডিউলার কনসেপ্ট চলে গেল। এবার আমরা একটা জেসপার রিপোর্ট ইন্টিগ্রেশন দেখবো। মাহাদি ভাই কি রিপোর্টটা দিছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ মাহাদি ভাই, রিপোর্টটা হ্যাঁ কি দিছেন? হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আমার কাছে হচ্ছে এমপ্লয়ি টেবিল নাই ভাই, প্রোডাক্ট টেবিল আছে। আপনার কাছে প্রোডাক্ট টেবিল আছে না? হ্যাঁ, প্রোডাক্ট টেবিল আছে, সমস্যা নাই, দেন। আচ্ছা তাহলে দিচ্ছে, কারণ আমি হচ্ছে এমপ্লয়ি টেবিল আমার কাছে বানানো হয় না আর কি, প্রোডাক্ট টেবিলে কাজ করছিলাম। আচ্ছা, দেন। এবার আমরা দেখবো কিভাবে জেসপার ইন্টিগ্রেট করা যায় স্প্রিং এর সাথে। আমাদের জেসপার ইন্টিগ্রেট করার জন্য আমাদের দুইটা ডিপেন্ডেন্সি প্রয়োজন আছে। আমি ডিপেন্ডেন্সি গুলো গ্রুপে দিয়ে দিচ্ছি। ডিপেন্ডেন্সি গুলো আমার দেওয়া হয়ে গেছে, এগুলাকে আসছে। হ্যাঁ আসছে। আমাদের এই দুইটা আর ডিপেন্ডেন্সি লাগবে আর কি, আমরা জেসপার ইন্টিগ্রেট করতে গেলে। আপনার জেসপারটা কই? আর রিপোর্ট দুটো দিছি। হ্যাঁ দিছি, উপরে উপরে আসছে। ডাউনলোড করলাম কোথায়? ডাউনলোড করে দিলে তো আমি এগুলা যেখানে রাখতে চাচ্ছি, এখানে স্ট্যাটিক এর ভিতরে রিপোর্ট নামক একটা ফোল্ডারে রাখতে চাচ্ছি। এড করে নিলাম, এবং
এবং আমাদের যেটা করতে হবে, আমরা এখানে যে দুইটা ডিপেন্ডেন্সির কথা বলা হয়েছে এই দুইটা ডিপেন্ডেন্সি আমাদের লাগবে। আমরা এই দুইটা ডিপেন্ডেন্সি ম্যাপে অ্যাড করে নিব। আর এই দুইটা ডিপেন্ডেন্সি অ্যাড হতে একটু সময় লাগে, আমরা ওয়েট করি। ইন দ্য মিন টাইম আমি ভিডিওটাকে একটু স্টপ রাখি, ঠিক আছে? তা আমাদের এখানে প্রথমে যেটা করতে হবে, আমরা যে জেসপার গুলো আমরা এখানে কপি করছি, জেসপার গুলো আমাদের কপি লোকেশন ছিল কোথায়? স্ট্যাটিক এর ভিতরে আমরা রিপোর্টস এর মধ্যে রাখছি। তো এই রিসোর্সটা আমার কোথায় আছে সেই লোকেশনটা আমাদের বলে দিতে হবে। তো আমরা এখানে বলে দেওয়ার বিভিন্ন ওয়ে আছে, তবে আমি যেটা অলওয়েজ ইউজ করি, প্রাইভেট রিসোর্স। এখানে আমাদের বেশ কিছু রিসোর্স আছে, বাট আমরা কোন রিসোর্সটা ইউজ করব সেটা হচ্ছে, আমরা স্প্রিং এর যে রিসোর্সটা আমরা দেখতেছি এই রিসোর্সটাই আমরা ইউজ করব। 3 নাম্বারটা রিসোর্স। তো রিসোর্সের মধ্যে আমরা বললাম রিপোর্ট রিসোর্স। রিপোর্টটা কোথায় আছে সেটা দেখাবো আমরা। এখানে দেখাতে হবে একটা অ্যানোটেশনের মাধ্যমে, যার নাম হচ্ছে ভ্যালু। ক্লাস পাথ, আমাদের এটা হচ্ছে ক্লাস পাথের কোথায় আছে? স্ট্যাটিক। স্ট্যাটিকের ভিতরে আছে হচ্ছে রিপোর্টস এর ভিতরে আমরা একটা রিপোর্টস এর নাম নিয়ে নিই, যে কোনো একটা ড্যাশবোর্ডটা নিয়ে নিলাম, ঠিক আছে? আমরা রিপোর্টটাকে পেয়ে গেলাম এখান থেকে। তো দেন আমরা এখানে একটা মেথড লিখব, যেহেতু এটা একটা আপনার এটা রিটার্ন টাইপ হচ্ছে বাইট অ্যারে, মানে এটা রিটার্ন দিবে হচ্ছে আমার একটা বাইট অ্যারে দিবে, একটা ডাউনলোডেবল ফাইল দিবে। তো আমাদের স্প্রিং এর মধ্যে ডাউনলোডেবল ফাইল হচ্ছে, স্প্রিং বলেন বা জাভা বলেন, এটার মধ্যে ডাউনলোডেবল ফাইল হচ্ছে কোন ধরনের? ডাউনলোডেবল ফাইলের হচ্ছে আপনার আমি সার্ভিসে যাই, আগে এটা সার্ভিসটা লিখে আসি। http এন্টিটি। তো এই এন্টিটির ভিতরে আমরা এটা কি রিটার্ন দিবে? এটা হচ্ছে একটা বাইট অ্যারে রিটার্ন দিবে। get pdf response। আশা করি এটা একটা সিম্পল রিপোর্ট, এখানে কোনো প্যারামিটার নাই, আমি তো কোনো কিছু নিলাম না, জাস্ট এটা ডাউনলোড করবো, এতটুকুই হচ্ছে আমার কাজ, ঠিক আছে? আর যদি কোনো ইনপুট থাকে তখন সেটা আমাদের ম্যাপ আকারে নিতে হবে, সেটা আমি যদি কোনো লাগবে এটা আমি দেখাই দিব আপনাদের। আসলো, আসার পরে আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এখানে কি মাহাদীপ কোনো প্যারামিটার রাখছেন? না, কোনো প্যারামিটার নেই, আপনি জাস্ট গেট অল, রাইট? কল করলেই হবে। হ্যাঁ, গেট, হ্যাঁ, অল অল অল। ওকে। তো যদি গেট অল হয় তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, প্রথমে আমাদের জাসপার প্রিন্টের একটা অবজেক্ট লাগবে, জাসপার প্রিন্ট। তো এই জাসপার প্রিন্টের অবজেক্ট আমাদের ক্রিয়েট করতে হবে জাসপার ফিল্ড ম্যানেজার থেকে। জাসপার ফিল্ড ম্যানেজার ডট
তো জেসপার ফিল্ড ম্যানেজারের আমাদের বিভিন্ন ধরনের আছে, ওই কনস্ট্রাক্টর ওভাররাইডের মেথড আছে। এখান থেকে আমি যেটা ইউজ করব ফিল্ড রিপোর্ট। তো ফিল্ড রিপোর্টের মধ্যে যদি আমরা যাই, আমাদের এখানে বেশ কিছু প্যারামিটার আমাদের দিতে হবে। তো আমরা দেখে নিই। এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের রিপোর্টের লোকেশনটা বলে দিতে হবে, আমার এই রিপোর্টটা কোথায় আছে। তা আমরা তো এখানে রিপোর্টের লোকেশনটা আমরা ধরে নিয়েছিলাম এই যে রিসোর্সের মধ্যে। উপরে আমরা দেখে আসি আমরা রিসোর্সের মধ্যে রিপোর্টের লোকেশনটা বলছি। রিপোর্ট রিসোর্স ডট রিপোর্ট রিসোর্স থেকে ইয়া পাওয়ার ওয়ে হচ্ছে গেট ফাইল ডট গেট নেম। কমা, এবং আমাদের এখানে ডাটা সোর্সটা ধরে দিতে হবে। আমাদের ডাটা সোর্স মনে হয় হিকারি ডাটা সোর্স, আমরা দেখিনি, রান করার সময় যাতে আমরা দেখার কথা। হ্যাঁ, এই যে হিকারি পুল, আমরা হিকারি ডাটা সোর্স ইউজ করতেছি। ডাটা সোর্স, এবং এটাকে আমাদের এত ঢুকে দিতে হবে, কনস্ট্রাক্টর অ্যাড করে দিতে হবে। আর এখানে আমাদের রিপোর্টে যেহেতু কোনো প্যারামিটার নাই, তাহলে আমরা এটাকে জাস্ট এমটি প্যারামিটার পাস করে দিই। ইন ফিউচার আপনাদের যদি কোনো প্যারামিটার থাকে, আপনারা এখান থেকে প্যারামিটারটা দিয়ে দিবেন। এখানে আমাদের পুরো বিষয়গুলো ট্রাই কেসের মধ্যে হ্যান্ডেল করতে হবে। এখন আমরা এটাকে কি করব, এই রিপোর্টটাকে আমরা রিপোর্ট থেকে আমাদের আলটিমেট গুলো হচ্ছে আমাদের এই রিপোর্ট থেকে বাইট অ্যারেটাকে বের করা। তো আমরা রিপোর্ট থেকে বাইট অ্যারে পাওয়ার খুব সুন্দর কিছু ওয়ে আছে। এটার নাম দিলাম পিডিএফ বাইট।
তো এই পিডিএফ বাইটসটা আমরা পাবো হচ্ছে আপনার জাসপার এক্সপোর্ট ম্যানেজার। জাসপার এক্সপোর্ট ম্যানেজার ডট এক্সপোর্ট রিডিএফ এক্সপোর্ট রিপোর্ট টু পিডিএফ এখান থেকে যখন আপনি একটা জাসপার প্রিন্টের অবজেক্ট দিবেন সেটা আপনাকে একটা বাইট অ্যারে রিটার্ন দিবে। বাইট অ্যারেটাকে আমরা পাইলাম। এরপরে এখন এই ইয়ার সাথে বাইট অ্যারের সাথে আমাদের কিছু হেডার অ্যাড করে দিতে হবে। তো আমরা এইচটিটিপি হেডার গুলো অ্যাড করে দিই। নরমালি আমাদের এতটুকুতে কাজ শেষ, বাট আমাদের ওই যে যখন ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে এটার জন্য ডট পিডিএফ এক্সটেনশন গুলো আছে, এই জিনিসগুলো আমাদের মিডিয়া টাইপ গুলো বলে দিতে হয়। ঠিক আছে, এটা মিডিয়া টাইপ কি হবে, এটা হচ্ছে আবার এটা মিডিয়া টাইপ কি হবে। এরপরে আর একটা প্রশ্ন আসতে পারে হচ্ছে আপনার কি আসতে পারে, এটা ফাইলে মানে ডাউনলোড করার পর এটার নাম কি হবে, এই জিনিসগুলো কিছু ব্যাপার স্যাপার থাকে, এই জিনিসগুলো আমাদের বলে দিতে হবে। ঠিক আছে, হেডার আমি এখানে হেডার বলে দিলাম, হেডার ডট মিডিয়া টাইপ, header dot set content, set content type। তো set content টাইপ হচ্ছে আমার একটা মিডিয়া টাইপ নেবে, মিডিয়া টাইপ মিডিয়া টাইপের থেকে আমরা নিব অ্যাপ্লিকেশন পিডিএফ। এটা গেল। ঠিক এখন আমার এই জিনিসটা তো আমার রেসপন্সের সাথে ডাউনলোড হবে, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা অবজেক্ট নিয়ে নিই রেসপন্সের। http সাবলেট রেসপন্স 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 ডট রেসপন্সে আমরা কিছু হেডার সেট করে দিই, সেট হেডার। হেডারের নাম হচ্ছে কন্টেন্ট ডেসক্রিপশন। অ্যাটাচমেন্ট, দ্যাট মিন্স এটা একটা অ্যাটাচমেন্ট আকারে আসবে, এবং এটার ফাইল নেম কি হবে, ফাইল নেম আমরা এখানে ডাইনামিক ফাইল নেম দিতে পারি, বাট আমি এখন এটাকে স্ট্যাটিক একটা নাম দিয়ে দিচ্ছি। abc.pdf। দেন ফাইনালি এবার আমরা ওই বাইট অ্যারেটাকে আমরা রিটার্ন করব। রিটার্ন নিউ http entity, আর এখানে আমাদের দিতে হবে
পিডিএফ ফাইলটা। দ্যাটস ইট। আমাদের আমাদের সার্ভিসের কাজ হচ্ছে মূলত এতটুকুই, সার্ভিসের বাইরে কোনো কাজ নাই। তো এখন এই প্রোডাক্ট সার্ভিস আইএমপিএলটাকে আমি কল করব, যেন আমার টোকেনে ঝামেলা করতে না হয়। আমি এটাকে কন্ট্রোলারের ভিতরে কল করি। আমি একটু দেখে আসি আমার সিকিউরিটি কনফিগটা। এখানে বলা হচ্ছে অথের পরে যা কিছু আসবে সবগুলোকে সে এলাও করবে। দ্যাট মিন্স আমি এটাকে যেন সিকিউরিটি দিতে না হয়। সিকিউরিটি চাইলে আমরা টোকেন টোকেন দিয়েও এটাকে করতে পারি, এটা আপনাদের ইমপ্লিমেন্টেশনের উপর ডিপেন্ড করবে। তবে আমি এই মুহূর্তে এটাকে আমি ছাড়া দেখাচ্ছি, টোকেন ছাড়া দেখাচ্ছি। এটা হচ্ছে আমার প্রোডাক্ট সার্ভিস থেকে আসবে। তো আমি এখন যেটা করব, রিটার্ন করে দিব প্রোডাক্ট সার্ভিস ডট মানে আমি এটাকে রান করলাম। মহাদেব এই রিপোর্টটা কি জাভাতে করছেন তো? হ্যালো হ্যালো, ভাই একটু দেখালই জাভাতে করছেন রিপোর্টটা, নাইলে কিন্তু আমি ধরা খাবো ভাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখালই রুবি ল্যাঙ্গুয়েজে রিপোর্ট করে আমার জাভা রিপোর্ট দেন না। না, এটা জাভাতেই থাকার কথা, কারণ কত আরে ভাই কষ্ট, ভাই কষ্ট। আবার দেন, জাভাতে কনভার্ট করে দেন। নামটা সেম ডিফল্ট ভাবে রেখেন। গ্রুপিতেই থাকে। আমি তো জানি বাই ডিফল্ট তো নাম গ্রুবিতে থাকে, আপনি গ্রুবিটাকে জাভা সিলেক্ট করে দেন। ওটা দেখি দিচ্ছি আবার।
হুম। ও আমরা এখানে আরেকটা কাজ বাকি আছে, এটা তো এন্ড পয়েন্টই নাই, এন্ড পয়েন্ট ছাড়া কাজ করতেছি আমরা। আশা করি আমাদের রান করছে। API of download, method not allowed। আসছে আমার, এখান থেকে আমরা দেখি ফাইল নেম কি পাইছি। Static reports product jasper, এটা এরর দিব, সে নাকি পাই নাই। রিপোর্টস এর ভিতর আছে তো? টাকার তো কথা আচ্ছা, কিন্তু ওই কাহিনী হয়েছিল সকালে, বুঝছেন? কি কাহিনী? সেই রিপোর্ট, এই ফাইল নট ফাউন্ড এক্সেপশন দিচ্ছে, খুঁজে পাইতেছি না কি হইলো কি হইলো। পরে সেই আপনার টোটাল নামের আরেকটা ফোল্ডার আছে, এখন অ্যাপেলে মনে হয় ওর ভেতর রাইখে দেয় মনে হয় একটা ইমেজ গুলা, তো ওর ভেতর দেয়া লাগবে আর কি। হ্যাঁ? ওইখানে দিলে তারপর পাইছে। অ্যাপেলের ফাইল মানে কি বলে রিসোর্স পাইতে মনে হয় আপনার অন্য খান থেকে ইমেজ নিয়ে ইউজ করে মনে হয়, না কি করছে আল্লাহ জানে। আল্লাহ জানে। ওখানে ফাইল পায় না, ওখানে ফাইল কপি পেস্ট করলে পাইছে আর কি। গেট প্যারেন্ট নামে কিছু লাগে নাকি জাহাঙ্গীর ভাই? এখানে তো আমরা রিপোর্টের পাশাপাশি সাব রিপোর্ট ইউজ করতেছি না, সাব রিপোর্ট ইউজ করলে ওই জিনিসগুলো লাগতো আর কি। ঠিক আছে। ক্লাস পার্ট স্ট্যাটিক রিপোর্টস, ওই তো ঠিক আছে। প্রোডাক্ট ডট jasper, প্রোডাক্ট ডট jasper।
এই ভাই এটা না পাওয়ার কারণ কি হতে পারে? URL because it does not exist. Wait a minute, wait a minute, wait a minute. মাঝে মাঝে বলছিলাম এটা অটোমেটিক্যালি চেঞ্জ করে দিতে। এটা কি দিলেন ভাই? আপডেট এটাতে এরকম কেন? আমি তো আপডেটের দিই নাই তো কোনো। আপনার ইসের নামে কি আছে? নামটা একটু চেঞ্জ করে নেন আপনার ইসের থেকে। সেভ করলে তো আবার কম্পাইল করতে হবে না? ও ডাটাবেসে সেভ চেঞ্জ করতে বলতেছেন, রাইট? হ্যাঁ ডাটাবেস হ্যাঁ 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 আপডেটেড ওই আপডেট অ্যাড বানাই দিলে হচ্ছে ডিটা কেটে দিয়ে আপডেটেড। মিলাই কি অবস্থা পাইছে না। গান ধরে দিলাম। দিলে এত বড় হয়ে গেল। ওহো আপডেটেড। না শুনেন 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 ওই বুঝছি কি হয়েছে। হ্যাঁ কি? আমি এখানে দুইটা কলাম রয়েছে দেখতেছি। আপনি ওই আপডেটেড একটা ওই আপডেটেড অ্যাড একটা যেটা আছে ওইটা থাকুক, আরেকটা কলাম বানান আপডেট অ্যাড। আর আমি বলেন এখানে কি কলাম আছে? আইডি, ডেসক্রিপশন, নেম, প্রাইস, ক্রিয়েটেড বাই, ইজ অ্যাক্টিভ, আর আপডেটেড অ্যাড, আপডেটেড বাই, আর নতুন এক্সট্রা একটা আছে আপডেট অ্যাড। এটা বাদ দিলেই হতো। কি করা যাবে? নতুন একটা কলাম অ্যাড করে দেন। ডাটা টাইপ ডেট। নন বলতে ডাটা টাইপ হচ্ছে ডেট টাইম।
আবার কি আসছে? এক্সেপশন দিল। আপডেটেড দিই নাই। না কই দিয়েছি তো আপডেটেড। ও মাঝখানেই দিয়েছেন কেন, হাইফেন দিয়েছেন কেন? সরি ভাই, সরি, ভুল হয়ে গেছে। আশা করি এখন আর ঝামেলা হওয়ার কথা না। হুম, ঝামেলা হয় নাই। আরেকটা মারছে। ও হ্যাঁ, এটারে তো একটা কাজ করে দিতে হবে। কোনো একটা ট্রিগার করে রাখছে। আশা করি এখন আমাদের আর এরর দেওয়ার কথা না। আমরা পেয়ে গেছি পিডিএফটা, যদিও এটা দেখতে বদকত লাগতেছে, এটা আমরা ফাইলে সেভ করে নিই। ভাই ওয়েট ওয়েট, রেসপন্স ডট বিন এ কি সেভ হইবে ভাই? এটা কি দিলেন ভাই আপনি আমারে? রেসপন্স ডট পিডিএফ বাই সেভ হবে যদি হয়। এটা কি দিলেন? আচ্ছা ভাই রিপোর্ট দিছি ভাই। রিপোর্ট দিচ্ছেন, ঠিক আছে। তাহলে এরকম অদ্ভুত চেহারা পাচ্ছে কেন আমি? মানুষের মনে করেন বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে, এখানেও ঠিক সেম একটা ভুলটা হচ্ছে। এখানে আমি হেডার স্টার্ট করি নাই, ঠিক আছে। এখন আশা করি আমাদের আর বদকত কিছু আসার সম্ভাবনা নাই।
হুম আমরা এটা ডাউনলোড করলাম। এটা ডাউনলোড ডাউনলোড কোথায় থাকে ভাই? ডাউনলোড তো ডাউনলোডের ভেতরই হয়। আবার দেখে নি। আপনার তো এখানে পোস্টম্যানের ভিতরে চেঞ্জ করে দেবে, পাথ চেঞ্জ করে দেবে। রেসপন্স ডট পিডিএফ নামক কিছু একটা চলে আসার কথা। ওই যে উপরে উপরে। হুম খুব সুন্দর মতো একটা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি এটা না করে ব্রাউজারে হিট করি, এই ইউআরএলটা ব্রাউজারে হিট করলে একটা ডাউনলোড, সুন্দর মতো একটা ডাউনলোড চলে আসার কথা। এই যে আমরা ডাউনলোড করলাম। তো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো রাকিব ভাই, ভাইয়া ইমপ্লিমেন্ট করতে হবে আগে। রাকিব ভাইয়ের কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, কোশ্চেন নাই, বুঝছি খুব সুন্দর। এখন কি দেখলেন নি জাভা 14 এ কিভাবে রিপোর্ট জেসপার রিপোর্ট ইন্টিগ্রেট করতে হয়? হ্যাঁ হ্যাঁ, ওই আমি অ্যাকচুয়ালি হাই রিপোর্টের নিয়ে টেনশন ছিলাম। ওইটা তো কম্পাইল করে আনার পরে এটা রান টাইমে তো চলবেই। হ্যাঁ রাইট, আপনি ওখান আমি থেকে গিয়ে কম্পাইল করে দিবেন না। এখান থেকে চাইলে আপনি এখানে দুটো ফ্লেভারই আপনি করতে পারেন। আপনি চাইলে JRXML ফাইল এখানে জাভা কোডের ভিতরে কম্পাইল করে নিতে পারেন, অথবা আপনি আচ্ছা কম্পাইল যেটা আছে জেসপার, আপনি চাইলে জেসপারটাও ইউজ করতে পারেন। তবে আমি যেটা ভালো হয় বলে মনে করি সেটা হচ্ছে জেসপারটা ইউজ করা, কারণ আমি জাভা কোডের উপর প্রেসার দিতে চাই না আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এটা হচ্ছে ওকে। টোটাল ইমপ্লিমেন্টেশন। আমি এটা গেট ওটাই দিচ্ছি। আর রাকিব ভাই রিক্যাপ দেন। ওরে বাবা, এত রিক্যাপ বলতে মানে প্রথমে যে রিফ্লেকশন এপিআই এটাও বুঝছি, খারাপ না। পরে দেখলাম আমরা শিডিউলারে তো দেখলাম যে বেশ এপিআই ডিজাইন করাই আছে স্প্রিং এর। তো ওই মেথড গুলা সম্পর্কে একটু জানতে হবে আর কি। আচ্ছা দেখলাম টাইম ফিক্সড করা যায়, কতক্ষণ পর পর শিডিউলটা রান হবে অটোমেটিক। তারপরে তো জেসপার দেখলাম, জেসপারও বেশ অনেক ক্লাস আগে থেকে ডিক্লেয়ার করা আছে, ওগুলোই হলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ তো আমার কিছু কোশ্চেন ছিল প্রজেক্টের ব্যাপারে ভাই। এটা আমি ভিডিও দেখলাম, আমরা মনে হয় পারবো সবাই। প্রজেক্টের ব্যাপারে তো আমরা আসলে মানে সামনে কিভাবে আগাবো, বা ধরেন আমরা কি উইকলি এটার প্রোগ্রেসটা দেখাবো, হ্যাঁ, না আপনাদের কিভাবে প্রোগ্রেস কি করব? আপনারা প্রোগ্রেস দেখাবেন এবং আমাদের প্রত্যেকটা লেকচার হবে কোন ধরনের, আমাদের প্রত্যেকটা লেকচারের মতো আমি এটা ভিডিওটা অফ করি।